তো আমার কাছে ভীষণ মনে হয় যে আজকের দিনে সাধারণ হয়ে থাকাটা একটা অসাধারণ ব্যাপার। ইভেন আমার বাবা মাকে বলেছে যে তো মানে বার্ডেন, শি ইজ বার্ডেন। প্রত্যেকে কলেজে যাচ্ছে, প্রত্যেকে স্কুলে যাচ্ছে, হাসাহাসি করছে, গল্প করছে, সিনেমা দেখতে যাচ্ছে, ফুচকা খেতে যাচ্ছে। আমার তখন ওইটা আমার স্বপ্ন ছিল। পাগলটা ভীষণ মানে আমার এখনো মননে বোধহয় শব্দটা গেঁথে আছে। Hello everyone, আমি লীনা and welcome to my talk show Lil Talks. অ্যাচিভমেন্টস কি মানুষকে এন্টাইটেল করে দেয়? জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নেওয়ার পর কখনো কখনো আমরা আমাদের অরিজিনালিটিটা ভুলে যাই। উই ফরগেট আওয়ার রুট। আমরা ভুলে যাই সিম্পলিসিটি মানুষের আসল পরিচয়, যার জন্য আমরা অনেক বেশি সেলফ সেন্টার্ড, অনেক বেশি ইগোইস্টিক হয়ে পড়ি। আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যে তার ক্যারিয়ারে অনেক কিছু অ্যাচিভ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম শি ইজ ভেরি মাচ গ্রাউন্ডেড, কারণ জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে। And her perspective towards life is completely different. Allow me to welcome my very, very, very favorite Anukta Ghoshal. Hi Anukta di. কেমন আছিস বল? খুব ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা। Thank you so much for having me. Anukta di, আজকে আমাদের যে সেশনটা, তো সেই পয়েন্টটা মাথায় রেখে আমি তোমাকে প্রথম প্রশ্নটা করব, সেটা হচ্ছে ইউ হ্যাভ অ্যাচিভড আ লট ইন ইউর লাইফ। হ্যাঁ, তো তুমি এই যে ধরো 10-12টা বিউটি পেজেন্টের প্রায় উইনার, কোনো চায় ফার্স্ট রানার আপ, তার সঙ্গে ইউ আর আ রাইটার এবং তার সঙ্গে তুমি রেডিও জকি। তো এত কিছু তুমি অ্যাচিভ করেছো, এত কিছু তুমি করছো, তারপরে হাউ ক্যান ইউ বি সো সিম্পল অ্যান্ড গ্রাউন্ডেড? একটা জিনিস জানিস তো লীনা, আমি তোকে তুই বলছি কারণ তোর সাথে আমার যেরকম সম্পর্ক, কথাবার্তা, যেরকম আলাপচারিতা, তাতে অনেকটা ইজি হয়ে যায়। যে ইজি হয়ে যায় কথাটা, এটাও আমি আবার সকলের সাথে যে হয়ে পড়ি সেরকম ব্যাপারটা নয়। তুই যে প্রশ্নটা করলি সেটার জন্য আমি এটা বললাম। গ্রাউন্ডেড, ভীষণভাবে সিম্পল, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন আমি একটা ছোট্ট মজার এক্সাম্পল দিই, বাঘ কিন্তু সবসময় শিকার করে, এটা খুব স্বাভাবিক। আর হঠাৎ করে বাঘ যদি ভেজিটেরিয়ান হয়ে যায় সেটা খুব অস্বাভাবিক লাগবে। আমাদের প্রত্যেকের জীবনে খুব সিম্পল এবং খুব আমার মনে হয় খুব মিষ্টি ব্যবহার একটা মানুষের আর একটা মানুষের প্রতি, সে যাই কাজ করুক, সে যাই জীবনে অ্যাচিভ করুক না কেন, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আজকের যে পরিস্থিতি বা আজকের যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এই স্বাভাবিক বিষয়টা কিন্তু অস্বাভাবিক হয়ে গেছে। অ্যাবসলিউটলি, একদম। আজ থেকে বেশ কয়েক বছর আগে তুই পৌঁছে যা, খুব জীবনে অনেক কিছু পেয়েছে, অনেক প্রাপ্তি, এরকম মানুষ রয়েছেন যারা কিন্তু খুব বেশি অমায়িক, খুব বেশি মিষ্টভাষী, খুব সহজে মিশে যেতে পারে। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এই কথাটা ভীষণভাবে প্রাসঙ্গিক যে স্বাভাবিকটা অস্বাভাবিক এবং অস্বাভাবিকটা স্বাভাবিক হয়ে গেছে। যার জন্য তুই এটা বলছিস আমাকে যে কি করে তুমি এত স্বাভাবিক, আমি কিন্তু মানে তুই বললি যে কি করে তুমি এত সাধারণ, হ্যাঁ এইটাই কিন্তু স্বাভাবিক, এটাই হওয়া উচিত, এটা প্রত্যেকের হওয়া উচিত। এখন বোধহয় সংখ্যায় যেহেতু মানে আমি অন্তত একটু মনে করছি যে আমি হয়তো স্রোতের বিপরীতে হাঁটছি, কিন্তু এইটাই হওয়া উচিত, এটা কিন্তু অস্বাভাবিক নয় একদম। আর সেটা হচ্ছে না বলেই ধরো এই প্রশ্নটাও আজকে উঠে আসছে যে হাউ ক্যান ইউ বি সো গ্রাউন্ডেড। একদম, কারণ তোমার সঙ্গে যেরকম ধরো আমি এই ইন্টারভিউয়ের কথাটাও যদি বলি, প্রথমে যখন তোমাকে ফোন করেছিলাম যে এরকম আনুক্তা দি তোমাকে নিয়ে তো একটা ভাবছি, আমরা একটা সেশন করবো, তো তুমি জানি না তোমার মনে আছে কিনা, আমি তোর মতোই এক্সাইটেড ছিলাম। না হ্যাঁ, প্লাস তুমি এটা বলেছিলে আমাকে নিয়ে করছিস, সে কি একবার ভেবে নে, মানে আমি কিন্তু এত কিছু, মানে এই যে সিম্পলিসিটিটা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এইটাই, এই জায়গাটা আরেকবার একটু ভাবতে হবে, এটা সবার মধ্যে থাকে না ব্যাপারটা না, এটা সবার মধ্যে থাকা উচিত। যারা একটু বেশি আমার মনে হয় আত্মসন্তুষ্টিতে ভোগে তাদের মধ্যে এটার অভাব হয়ে যায় একেবারেই। জীবনে অ্যাকচুয়ালি আমরা যদি কয়েকটা মাইলস্টোন পেরিয়েই ভাবি আমরা এভারেস্টের চূড়ায় উঠে পড়েছি, তাহলে বোধহয় মানুষের ভিতরের ধ্যান ধারণা বা মানুষের ভিতরে মেন্টালিটি, বা অনেক সময় না মানুষটা হয় ভিতর থেকে অন্যরকম, যে আমরা ভাবছি যে আমি খুব কষ্ট করে একটা জায়গা পেয়েছি। প্রত্যেকের জীবনে জানিস তো, মানে কাজটা
সবার আলাদা আলাদা। যেমন আজকে আমি বলছি, আজকে আমরা ক্যামেরার সামনে রয়েছি, যারা ক্যামেরার পিছনে রয়েছে তারাও কিন্তু সমানভাবে খেটে যাচ্ছে, একেবারে তাদের জীবনের অ্যাচিভমেন্টটাও অন্যরকম। কিন্তু আজকে তারা কিন্তু অহংকার করার সুযোগ বা অহংকার করার আমি বলবো জায়গাটা পাচ্ছে না। কিন্তু যেই মুহূর্তে আমি নিজেকে একটা সকলের সামনে তুলে ধরতে পারছি বলে যদি অহংকার করি, সেটা বড্ড বেশি বোকামি, আমার ক্ষেত্রে আমার মনে হয় বড্ড বেশি বোকামি। এবার ভাবনা চিন্তাটা প্রত্যেকের কাছে আপেক্ষিক, মানে ম্যান টু ম্যান ভ্যারি করে যেহেতু। তো আমার কাছে ভীষণ মনে হয় যে আজকের দিনে সাধারণ হয়ে থাকাটা একটা অসাধারণ ব্যাপার। একেবারেই তাই। তার সঙ্গে এবার আরেকটা বিষয় আমি চলে আসি যে অনুক্তাদি, তোমার লাইফে খুব একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো যখন ইউ ওয়্যার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এবং সেই সময় কিন্তু তোমার ক্যারিয়ারটাও একটা রাইজিংয়ের দিকে যাচ্ছে। সেই মুহূর্তে এতদিনকার একটা গ্যাপ, তারপরে আবার তোমার কামব্যাক, এবং ফিরে এসে তুমি এত কিছু অ্যাচিভ করেছো। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটার যে গল্পটা, এটা একটু তুমি আমাদের দর্শকের সাথে শেয়ার করো। একটা বিষয় কি জানিস তো, জীবনটাকে না মানুষ যখন দেখতে চায়, এটা আমি সবাইকে বলবো, জীবনটা সবচেয়ে ভালো দেখা যায় যখন নিজের সাথে নিজে একলা হওয়া যায়। একেবারেই। এবার আমি কখনো চাইবো না যেটা আমার সাথে হয়েছে সেটা কারোর সাথে হোক, কিন্তু বলবো জীবনে প্রতিটা দিন কিছুটা সময় নিজের সাথে নিজের একলা হওয়াটা ভীষণ দরকার। কেন? তখন আমরা বুঝতে পারি যে আমরা ঠিক কি করছি, কতটা করছি। কারণ সারা দিন আমার মনে হয় আমরা একটা মুখোশ পরে থাকি, প্রত্যেকটা মানুষ। অনেক জায়গায় আমরা যাই যেখানে আমার হাসতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের হাসতে হয়। অনেক জায়গায় যাই যে সামনের মানুষটার সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কথা বলতে হয়। অনেক জায়গায় আমাদের মানসিকতার সাথে না অন্য মানুষের মানসিকতাটা মেলে না, কিন্তু আমাদের কিন্তু তার সাথে ঠিক সেভাবেই পুরো দিনটা হয়তো কাজের মধ্যে বা পুরো দিনটা তার সাথে কথা বলে আলাপচারিতায়, সোশ্যাল গ্যাদারিংয়ে আমাদের কিন্তু কাটাতে হয়। দিনের শেষে একমাত্র আমরা অনেস্ট হতে পারি, আমরা সৎ হতে পারি নিজের সঙ্গে। তাই একটা দিনের মধ্যে আমার মনে হয় অন্তত 15-20 মিনিট আমাদের ভাবা উচিত যে আমরা জীবনে ঠিক কি চাই, কি করছি, কি পাচ্ছি। আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা কি ছিলাম আর কি জায়গায় দাঁড়িয়ে আছি, বা আমার কি সত্যি কোনো পরিবর্তন হয়েছে। তো এই যে আমার যে সময়টা আমি হ্যান্ডিক্যাপড ছিলাম, এই হ্যান্ডিক্যাপড কথাটা আমি বলবো না, কারণ এইটাও না একটা আমার মনে হয় যে প্রতিটা মানুষের তো সমাজ থেকে সৃষ্টি একটা শব্দ, এটা হ্যান্ডিক্যাপড কেউ নয় লীনা, আমি বলছি হ্যান্ডিক্যাপড কেউ হতেই পারে না। প্রত্যেকের কিছু না কিছু বিশেষ ক্ষমতা থাকে। যে মানুষটার হাত থাকে না, পা থাকে না, তারও দেখবি তার মধ্যে একটা কোনো ক্ষমতা রয়েছে যেটা আমাদের মধ্যে নেই। একেবারেই তাই। তো জীবনের ওই যে সময়টা আমি আটকে গেছিলাম, সেই সময়টা আমি প্রতিদিন খালি চেষ্টা করে গেছি যে আমি ঠিক যেরকম সেই আমিতে ফিরে যাওয়ার। তো আমার কাছে এই লড়াইটা সবচেয়ে বড় একটা লড়াই ছিল, যেটাতে সবাই বলবে যে হ্যাঁ আমাকে হয়তো মানে সবার এটা এক্সপেকটেশন, বা সবাই সেই সময়টা দাঁড়ালে ভাবতে পারে যে হ্যাঁ সবাই হয়তো আমাকে খুব বলেছে আহারে খুব ভালো হবে, ঠিক হয়ে যাবে। না, একদমই না। আমার আশপাশে আমার প্রতিবেশীরা, আমার আত্মীয়রা সবাই আমাকে বলেছে যে একদম লাইফটা একদম মানে নষ্ট হয়ে গেছে, কোনো দিন ফিরতে পারবে না এই জীবনে। বা অনেকে বলেছে যে এই তো মডেলিং করতো, ওই কারণেই এসব হয়েছে। এসব কী কাজ করতো ভগবান জানে, এসব মানে উল্টো পাল্টা কাজের সাথে যুক্ত হওয়ার জন্যই বোধহয় জীবনে ভগবান শাস্তি দিয়েছে। নানা রকমের কথা, যে কথাগুলোর কোনো যুক্তি হয় না, যে কথাগুলোর কোনো মানে কোনো রকম উৎস নেই, কেউ কিছু একটা বলে দিয়েছে। ইভেন আমার বাবা মাকে বলেছে যে তো মানে বার্ডেন, শি ইজ বার্ডেন। সিরিয়াসলি। কারণ এবং আরেকটা জিনিস হচ্ছে, সেই সময়টা আমার কিন্তু কাউন্সেলিং চলছিল। মানে একটা মানুষ কিন্তু যখন সব কিছু থেকে ডিট্যাচ, তার সাথে কারোর কোনো সংযোগ নেই, সেই মানুষটার কিন্তু উঠে দাঁড়ানোর জন্য কাউন্সেলিং ভীষণভাবে জরুরি। আমার মনে হয় কাউন্সেলিং একটা প্রকৃত বন্ধু, যে মানুষটাকে উঠে দাঁড়াতে সাহায্য করে প্রতিবার। এবং প্রত্যেকটা সুস্থ মানুষকে বলা উচিত যে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়া উচিত, বা আমি কাউন্সেলিংয়ের সাহায্য বললাম। কাউন্সেলিং কিন্তু আমাদের জীবনের একটা এমন বন্ধু যার কাছে মানে আমাদের যে জীবনটা তো একটা উপন্যাসের মতো, সেটা কিন্তু তার কাছে খুলে ধরা যায় সেই মানুষটার কাছে। সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্ট আমরা বলতে সবাই লজ্জা পাই, কিন্তু এটা একদম একটা খাঁটি সত্যি। আমাদের কিন্তু শরীরে যখন রোগ হচ্ছে, জ্বর নামছে না, আমরা ইজিলি ডাক্তারের কাছে চলে যাচ্ছি, কিন্তু
কাউন্সিলরের কাছে যেতে অসুবিধাটা কোথায় আমি এখনো অবধি বুঝতে পারি না। শুধু অসুবিধার ক্ষেত্রেও তো নয়, আমার তো মনে হয় যে কাউন্সিলিং ব্যাপারটা নরমাল মানে স্বাভাবিক সুস্থ একদম সবারই প্রয়োজন। একদম যে অনেক ক্যারিয়ার কাউন্সিলিং হয় মানে একদম একদম পরামর্শ নেওয়া, সেটা আমি আমার একটা বন্ধুর সাথেও করতে পারি, সেটা যখন করতে পারি আমি একটা কাউন্সিলরের সাথে আলোচনা করছি। আর আরেকটা বিষয় হলো সেই সময় কিন্তু আমাকে প্রত্যেকে বলেছে যে আমি পাগল হয়ে গেছি, বিকজ আমি কিন্তু কাউন্সেলিং করাচ্ছিলাম এবং স্টিল আমি এখনও আমি সবার সামনে বলছি আমি কাউন্সেলিং করাই, কারণ আমার মনের সুস্থতার জন্য কাউন্সেলিং অত্যন্তভাবে জরুরি। অ্যাবসলিউটলি, আমি জানি না মানে এইরকম ভাবেই হয়তো মানুষ চেনা যায়, মানে যখন তোমার এরকম একটা পরিস্থিতি ছিল ওই সময় তো তোমার সাপোর্টটা খুব দরকার ছিল। কি হয়েছিল জানিস সেটা তো কিছু আমি একটা জিনিস বলি, এই যে যারা আমাকে বলেছিল যে এর আর কিছু হবে না, এই বার্ডেন, পাগলটা ভীষণ মানে আমার এখনো মনে মননে বোধহয় শব্দটা গেঁথে আছে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার খুব ভাবলে খুব ভালো লাগে যে সেই সময় যদি মানুষগুলো আমাকে ওইরমভাবে না বলতো, আজকে বোধহয় আমি ওই জেদটা আমার ভিতরে তৈরি হতো না যে এ তো কোনো কাজেরই নয়, জাস্ট মানে একটা আবর্জনার মতো মানে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সেটা শুধু আমি বলবো না, এরকম হয়তো আমার মতো অনেক মানুষের জীবনের গল্প এটা, যে তুমি যখন পিছিয়ে পড়েছো তখন তোমাকে জাস্ট একটা বার্ডেন বলে বা একটা আবর্জনা ভেবে সরিয়ে দেওয়া। তো সেখান থেকে ফিরে আসাটা সত্যি কঠিন ছিল। কঠিনটাকে আমার কাছে আরও সহজ করে দিয়েছে এই মানুষেরা, যারা কিন্তু আমাকে প্রতি মুহূর্তে গঞ্জনা, প্রতি মুহূর্তে খারাপ কথা বলার মাধ্যমে আমাকে একটা জেদ এনে দিয়েছিল যে তাদের কথাগুলো ভুল। আজকে সেই মানুষগুলোই যখন নিউজ পেপারে আমার ছবি দেখে, অ্যাচিভমেন্ট এসে আমার মাকে দেখায় যে তোমার মেয়ের ছবি দেখলাম। তো আমার মনে হয় অ্যাচিভমেন্ট বলে চিৎকার করতে সবসময় হয় না, অ্যাচিভমেন্ট বলে অহংকার দেখাতে সবসময় হয় না। এটা কিন্তু আমি জানি আমার অন্তর থেকে এটা একটা অ্যাচিভমেন্ট। একেবারেই তাই। এবার এইখান থেকে একটা জিনিস উঠে আসে যে হচ্ছে এখনকার যারা ইয়াং জেনারেশন, মানে অনেক প্রচুর নতুন নতুন ছেলে মেয়ে কাজ করছে, তো তাদের সাথে তুমিও অনেক কাজ করছো বা আমিও ধরো করছি আমার ফিল্ডে। তো মূল্যবোধ এই যে বা গ্র্যাটিটিউড, এই বিষয়গুলো কি এখন ইয়াং জেনারেশনের মধ্যে কমে যাচ্ছে? মানে তোমার অবজারভেশনটা কি বলছে? আচ্ছা, এটা না কোনো জেনারেশন বলে হয় না, এটা আমার মনে হয়। এখন দেখ, একটা যদি সমীক্ষা করা হয় তাহলে হয়তো দেখা যাবে যে এই জেনারেশনের মধ্যে মূল্যবোধ অনেকটা কম, কিন্তু এটা আমার মতামত কোনো জেনারেশন ওয়াইজ না, এটা সম্পূর্ণ একটা মানুষ, সেই মানুষটার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সেই মানুষটা জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা পরিস্থিতিতে কি ভাবছে এবং তার মধ্যে কি কি মূল্যবোধের পরিবর্তন হচ্ছে, সেটার জন্যই কিন্তু তার যে এই যে অহংকার বল, শো অফ বল, মূল্যবোধের অবক্ষয় বল, সব কিছু তার মধ্যে সেটার জন্য। এবার আপাত দৃষ্টিতে আমাদের যারা আগের জেনারেশন আছে তারা খুব সহজেই বলবেন এটা বিষয়টা যে এই জেনারেশনের মধ্যে এই বিষয়টা নেই, এটা নেই। হ্যাঁ, একটা সত্যি কথা বলছি, এই জেনারেশনের মধ্যে একটা জিনিস খুব কম, আমি সবাইকে সম্মান দিয়ে বলবো যে নেই ব্যাপারটা বলাটা আমার ভুল হবে, কম হচ্ছে বই পড়ার অভ্যেস নেই। আর যত বই পড়ার অভ্যেস কম থাকবে, মানুষ জানবে কম, বুঝবে কম এবং অবশ্যই মূল্যবোধ সঠিকভাবে গড়ে ওঠে না। আমরা যে স্ট্রিমেই থাকি না কেন, শুধু পুঁথিগত পড়াশোনা করে আমি বিশাল ডিগ্রি পেয়েছি এটার কোনো মানে হয় না। কিছু কিছু জিনিস জানতে হয়, রবীন্দ্রনাথকে জানতে হয়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে জানতে হয়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে জানতে হয়। না জানলে একটা গোটা জেনারেশন একদম অসম্পূর্ণ। আমি আবারও বলবো, আমি যে সম্পূর্ণ সেটা আমি বলছি না, কারণ জীবনের শুরু থেকে শেষ অবধি চেষ্টা করলেও হয়তো এনাদেরকে জেনে ওঠা খুব মুশকিল একেবারেই। তো এই জায়গাটা, আর একটা জায়গা হচ্ছে বড্ড বেশি শো অফ। এই শো অফটা কেন? কারণটা হচ্ছে এটা কিন্তু জেনারেশনের দোষ না, এটা হচ্ছে আমাদের এত কম্পিটিটিভ মাইন্ড এবং আমাদের সিচুয়েশন এটা ডিমান্ড করছে সবার কাছে। আজকে আমি যতক্ষণ না শো অফ করছি, আজকে খুব সিম্পলি একটা ভাবনা, আজকে ইনস্টাগ্রাম রয়েছে, আজকে সোশ্যাল মিডিয়া রয়েছে, যে যত শো অফ করছে, আগে তো এভাবে কোনোদিন কাস্টিংও আমি দেখিনি। যার যত ফলোয়ার্স সেখান থেকে চলে যাচ্ছে টিভিসির কাস্টিংয়ে, সেখান থেকে বড় বড় জায়গায় কাস্টিং হচ্ছে, সিরিয়ালে, আমাদের ফিল্ডে সবাই এখন মানে ইভেন কি কাস্টিং ডিরেক্টররা বলছো যে কত ফলোয়ার্স আছে তাদের, তারা সেই সিচুয়েশনটা ডিমান্ড করছে। তো এই জেনারেশনের দোষ দেওয়াটা খুব বোকামি, এটা সিচুয়েশন কি ডিমান্ড করছে এবং আমরা কতটা তার জন্য। দেখো, যারা কম্পিটিশনে রয়েছে তারা তো অবশ্যই সেটা চাইবে সেটা ফুলফিল করতে, এটা আমি জেনারেশনের দোষ দিই না, এটা পরিস্থিতির ওপর। এবং সবাইকে আবারও সম্মান দিয়ে বলছি যে আমি এরকম কাস্টিং এই প্রথম, মানে এখন দেখছি এই নতুন যে কাস্টিংয়ের মানে যে ট্রেন্ডটা, যে সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার্স, সেই থেকে কাস্টিং, হঠাৎ একটা কেউ ভাইরাল হয়ে গেল, সে অ্যাক্টিং জানে না, এটা নয়।
এটা একদমই না। অভিনয়টা কিন্তু শিখতে হয়। কেউ মডেল হলেই ভালো অ্যাক্ট্রেস হবে মানে নয়, কেউ অ্যাক্ট্রেস হলেই ভালো মডেল হবে মানে নয়। সবকিছুর একটা শেখার বিষয় রয়েছে, এবং অভিনয়টা একটা দীর্ঘ প্র্যাকটিস, আমি বলবো দীর্ঘ চর্চা, যেটা হঠাৎ করে আসে না সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স থেকে, রিলস থেকে, না পসিবল নয়। তুমি যেটা বললে যে বই পড়ার অভ্যেস, আমাদের মানে আগে ট্রেনিং নেওয়ার সময় প্রথমেই বলে যে আগে বই পড়ো, বই পড়া, খবরের কাগজ পড়া, বিভিন্ন বিষয় সম্বন্ধে নলেজটাকে বাড়াও। একদমই তাই। তো এই যে আমরা সবাইকে চিনতে জানতে, আমার তো মনে হয় যে জীবনটা বড্ড ছোট্ট। কখন রবীন্দ্রনাথকে পুরোটা জানবো, কখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পুরোটা জানবো, কখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে পুরোটা জানবো, কখন শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে পুরোটা জানবো। তো এই পুরোটা জানার জন্য তো জীবনটাও বড্ড ছোট। তার মধ্যেও চেষ্টা করছি। জানলে কি হয়, এনাদের জানলে আর কিছুই হয় না, হয়তো ইনস্টাগ্রামে আমার 2টো ফলোয়ার্সও বাড়বে না, বা সোশ্যাল মিডিয়ায় আমি ভাইরালও হব না, বা খুব ট্রেন্ডিং কিছু করে ফেলতে পারবো না। কিন্তু জানলে যেটা হয়, এক্ষুনি যেটা বললি, জীবনবোধটা আর মূল্যবোধটা অনেকটা গড়ে ওঠে, অনেকটা গড়ে ওঠে আমার মনে হয়। তো এটাও আজকের দিনে আমার মনে হয় খুব দরকার, ভীষণ ভীষণ দরকার। যা খুশি করছি তো করি না, সারা দিন 24 ঘন্টা আছে, তার মধ্যে 1 ঘন্টা যদি নিজের মূল্যবোধটাকে তৈরি করার জন্য দিই, আমার মনে হয় না মন্দ হবে বলে। তাও আমার সাজেশন, এটা কখনোই আমি বলবো না যে আমি উপদেশ দিচ্ছি, সেই যোগ্যতা বা সেই জায়গায় আমি পৌঁছোইনি, কিন্তু এটা আমার একটা কি বলবো, বন্ধু হিসেবে একটা সাজেশন, বা এটাও যদি সাজেশনও না হয় তো আমার এটা মতামত, আমার ব্যক্তিগত মতামত আমি বলবো এটা। না একেবারেই তাই। ইনফ্যাক্ট আমাদের সেশনটা বেশ মোটিভেশনালও হয়ে উঠেছে, বিকজ আমি জানতাম যে যখন তুমি আছো, আর আমার প্রথম দিন থেকে তোমার মধ্যে ওই ব্যাপারটা ভালো লেগেছে যে প্রথম দিনের আলাপেই তুমি আমাকে এতটা ইন্সপায়ার করেছো। তো আই থট ওয়াই নট যে আমি এটা সবার সামনে নিয়ে আসি, সবাই একটু যদি ইন্সপিরেশন পাই তো সেটা তো মন্দ হবে না। তো এটাই ব্যাপার যার জন্য তোমাকে আজকে এখানে ডাকা। তো অনুক্তাদি, আমি নেক্সট যেটা জানতে চাইবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টু ইউ, আর হোয়াট ডু ইউ ড্রিম অফ অ্যাচিভিং? দেখ, একটা জিনিস বলি, অ্যাচিভমেন্টের সংজ্ঞাটা না প্রত্যেকের কাছে একদম আলাদা আলাদা। হ্যাঁ, কেউ ভাবে যে আমি অঙ্কে 100 পেলাম না, 1 নম্বর কেটে গেছে বাবা, তার জীবনের মানে একটা মাইলস্টোন এদিক ওদিক নড়ে মানে সেখান থেকে একাকার কাণ্ড হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমার কাছে অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি জীবনে যেদিন মানে জীবন থেকে তো একদম জীবনটা একসময় থমকে দাঁড়িয়ে গেছিল। আসলে আমরা বুঝতে পারি না অনেক সময় যে আমরা যারা সুস্থ তারা কতটা বড় অ্যাচিভার, মানে কত বড় প্রাপ্তি সেটা, সুস্থভাবে কথা বলা, সুস্থ জীবন পাওয়া এবং সুস্থভাবে হেঁটে চলে বেড়ানো, এটাই কিন্তু একটা আমাদের বড় প্রাপ্তি। আমরা সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে প্রতিদিনই ভুলে যাই। সেটা অ্যাকচুয়ালি উপলব্ধি করতে পারি না। কখন আমিও হয়তো বলবে, কারণ আমি ছোট ছিলাম, অনেকটা উপলব্ধি করতে পারিনি, কিন্তু পেরেছি তখন যখন আমি বুঝেছি যে আমার জীবনটা একসময় থমকে গেছে এবং আশপাশে সবার জীবনটা খুব স্বাভাবিক। আমি জানলা দিয়ে দেখতাম, এখনো মনে আছে, যে প্রত্যেকে কলেজে যাচ্ছে, প্রত্যেকে স্কুলে যাচ্ছে, হাসাহাসি করছে, গল্প করছে, সিনেমা দেখতে যাচ্ছে, ফুচকা খেতে যাচ্ছে। আমার তখন ওইটা আমার স্বপ্ন ছিল। কেউ বললে এখন হাসবে যে ফুচকা খেতে যাওয়ার স্বপ্ন, খেলতে যাওয়ার স্বপ্ন। আমার কাছে স্বপ্নটা সেই সময় ওটা ছিল যে আমি আমার সাধারণ এবং স্বাভাবিক জীবনটা ফিরে পাবো। তারপর যেটা হলো সেটা হলো আমার উপলব্ধি যে জীবনে অ্যাচিভমেন্ট বলতে বোঝায় জীবনে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা, ওটাই জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কারণ জীবনে যতবার পড়ে যাবে ততবার যদি উঠে দাঁড়াতে পারো, ততবারই শেষ থেকে শুরু হবে এবং ততবার নতুন নতুন অ্যাচিভমেন্ট হবে। তো আমার কাছে এটাই, জীবনে একটা মঞ্চ, একটা অ্যাওয়ার্ড, এগুলো আমার কাছে কোনো অ্যাচিভমেন্ট নয়। আমি এখনো অবধি যদি বললি না 10-12টা অ্যাওয়ার্ড পেয়েছি, ওগুলো আমার কাছে অ্যাচিভমেন্ট। আমি বলছি না অনেকের কাছে ওটা খুব বড় অ্যাচিভমেন্ট, আমি সম্মান জানাচ্ছি সেটাতে, আমার কাছে নয়। কারণ আমার প্রতিদিন কিছু নতুন পাই বা সেখান থেকে হেরে ফিরে আসি, আমার কাছে হচ্ছে পরের যে নতুন টার্গেট সেটার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়। তো ওই প্রস্তুতি পর্বে যাওয়ার জন্য যে মনোবল, সেটাই আমার কাছে আমার জীবনের প্রাপ্তি। আমি কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ মানুষ এবং প্রতিবার যতবার পড়ে গেছি আমি উঠে দাঁড়াতে পারি, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট এবং এটা আমার একটা শক্তি বলতে পারিস, যে আমি যতবার পড়ে যাই আমি ভাবি যে এটা শেষ হলেও শেষ থেকে শুরু আছে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লাগলো, সত্যি বিশ্বাস করো। তোমার সাথে এর আগেও বলেছি, কথা বলে ভীষণ ভালো লেগেছে, যার জন্য আজকে তোমাকে এখানে ডাকলাম। আজকের সেশনটাও ভীষণ ভালো গেল। থ্যাংক ইউ সো মাচ। তুমি এরকমই থাকো, সবাইকে এভাবেই মোটিভেট করে যাও, বিকজ তোমার থেকে সত্যি সবাই ভীষণ ইন্সপায়ার্ড হয়। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম হাসি খুশিই থাকো একদম, অলওয়েজ। এটা একদম আমার মানে হাসিটা হচ্ছে আমার একমাত্র কি বলবো অস্ত্র বলতে পারো। আজকাল হাসতে মানুষ বেশি পারে না, তো হাসিটা আমি বলবো অস্ত্র। অনেকে আমাকে এত হাসতে দেখে না বলে বাবা এত কেন হাসছে, তো এটাও
এক ধরনের অস্ত্রই বলা যেতে পারে। হাসি দিয়ে কিন্তু অনেকে বলে না কলম একটা খুব বড় অস্ত্র, আমি বলবো আজকের দিনে হাসি একটা বড় অস্ত্র। আপনি মন খুলে হেসে দেখুন, লোকে আপনার দিকে তাকাবে, এবং আপনি যে আজকালকার দিনে সবাই চায় আমার দিকে তাকা, আপনার দিকে সবাই তাকাবে, এটা আমার মনে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাক এবং আগামী দিনে আরো ভালো কাজ। থ্যাংক ইউ।